সত্যি এত দুর্বল তারা। তোমার বিয়েতে তুমি ভীষণ খুশি হয়েছো তাই না গো? শুধু খুশি নয় মমতা, দুর্বাজি আমার জীবনের সবকিছু, বহুত বড় সাধনা। মৃত্যুর পরে আমি একটা অন্তত পালন করতে পেরেছি, তাই তাই তো আর আমার মৃত্যুর জন্য ভয় হয় না। চুপ করো। ছি 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 ছি, আমার অলক্ষণে কথা বলতে নেই গো। তোমার সত্য ভক্তি ভালোবাসার দিয়ে আমার যমরাজ আমাকে এত সহজে কেড়ে নিতে পারবে না মমতা। তাই যেন হয় গো, তাই যেন হয়। ঈশ্বরের কাছে আমি তো সেই প্রার্থনাই করি, আমি যেন সীমান্তেই সিঁদুর নিয়ে অক্ষয় স্বর্গ লাভ করতে পারি। তাই করলে কি হয় মমতা? এই রঙ্গমঞ্চে যে আগে প্রবেশ করেছে তার প্রস্তাবের পথটা তো আগেই পৌঁছা। ওসব কথা এখন থাক, এবার বিশ্রাম করবি চলো। আজ তোমার বলো সচ্চা, যদিও ও যখন শুনবে যে এত রাত পর্যন্ত জেগে আছো, তাহলে হয়তো এক্ষুনি এসে বলবে। কেন বাবা? হে দুর্গ, আমি অসুস্থ কোথায় রে? না না, আমি তো এখন পুরোপুরি সুস্থ রে দুর্গ। মনের দিক থেকে তুমি সুস্থ হলো বাবা, কিন্তু শরীরের দিক থেকে আপনি সুস্থ নন বাবা। তাই বলছি ছেলে মানুষই না করে একটু বিশ্রাম নেবেন, চলুন। মা মা তুমি বাবাকে নিয়ে উপরে যাও, আর আমি তোমার বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। মা না ধ্রুব, আজ তোদের ভুল সচ্চা। তোদের দুজনের প্রতি একটা অনেক কর্তব্য আছে, আর সেই কর্তব্য পালন না করতে পেরে কোন স্বামী স্ত্রী কখনো আদর্শ স্বামী স্ত্রী হতে পারে না। মা তোর বাবার জন্য তো আমি আছি, তোর বাবাকে নিয়ে তুই কিচ্ছু ভাবিস না বাবা। যা যা বাবা, বৌমা হয়তো এতক্ষণ তোর জন্য অপেক্ষা করে বসে আছে। বেশ, তবে তাই হোক মা। তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমি নতুন জীবনের পথে পা বাড়ালাম মা। এখানে খুঁজে বেড়াচ্ছি কেন? কেন রামুনা? আমার কিসের প্রয়োজন? আজকের দিনে তোমাকে তো সবচেয়ে বেশি প্রয়োজন বড়দা বাবু। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব তো তোমাকে খুঁজে বেড়াচ্ছে। এই তো কিছুক্ষণ আগে একটা বয়সে তোমার সঙ্গে দেখা করতে বলছিল। হ্যাঁ, গোপালে চাঁদের মতো মাথাতে সিঁদুরের টিপ, শীততে সিঁদুর, মাথায় ঘোমটা, সাক্ষাৎ মা লক্ষ্মী প্রতিমার মতো। এত রাত্রি ধ্রুবর সঙ্গে কে এসেছে? তাদের ভয় তুই কিছু জানিস? ছোটদা বাবু তর্ক, মেজদা বাবু বলছে অসম্ভব। 3 মিনিট হতে দাও। আমি বলছি এত রাত্রে অজানা পরিচয় মহিলার সঙ্গে দাদা দেখা হবে না। আহা আহ, এত মাথা গরম করছিস কেন? কে বা কোথা থেকে এলো? আমি তা কেমন করে জানবো? জিজ্ঞেস করলে বলছে আপনার দাদাকে ডেকে নেন, তার সঙ্গে আমার খুব জরুরি দরকার আছে। আমার সঙ্গে জরুরি দরকার? হ্যাঁ দাদা, আমি তাকে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছি আজ রাত্রে দাদার সঙ্গে দেখা হবে না। আমি তো তাকে বাড়ির ভেতরে নিয়ে এসেছি। তুই তাকে বাড়ির ভিতর নিয়ে এসেছিস কেন? না নিয়ে এসে কোনো উপায় ছিল না, তাই আমি আমি জানতে চাই ওই মেয়েটিকে।
করেছে, আর কেনই বা এত রাত্রে তাকে তুই চলে যেতে বলছিস? বাবা দেরি করিস না, বল ধ্রুব, জলদি বল। হ্যাঁ বল, ওর সঙ্গে তোর কিসের সম্পর্ক? বলো বলো না বাবা, এমন লক্ষ্মী প্রতিমার মতো মেয়ে তোমার কে? আচ্ছা, একটা জানা পরিচিত মহিলার সঙ্গে আপনার কত হলে ব্যাপারটা জানতে পারি কি? কারণ নিশ্চয় একটা আছে, নইলে ভদ্র মহিলা এত রাত্রে দাদার কাছে ছুটে আসলে কেন? বলো বলো বাবু, বলো বলো দাদা, বলো। এই ভদ্র মহিলাকে তুমি চিনতে পারছো? ওর সঙ্গে আমার কি মানে? চাকরানি, চাকরানি। বকুল, হেগো বাবু মশাইদা, আমি ওনার চাকরানি। উনি যখন আমাদের ওখানে থাকতেন আমি ওনার সব কাজ করে দিতাম। চাকরানি যদি, তাহলে তুমি ঝুমর বিয়েতে এমনি করে হাহাকার করে কেঁদে উঠলে। দুঃখে গো মা, দুঃখে। কি বলে? তুমি আমাকে মা বললে। কিন্তু দুঃখটা কি তোমার? এই বাবা, সেটা তুমি মায়ের কাছে খুলে বলো। এই বাবু আমাকে বলেছিলেন, বকুল আমার যখন বিয়ে হবে তুমি নিজে দাঁড়িয়ে শাক বাজাবে, শঙ্করধ্বনি করবে। আর তাই আমার অজান্তে হঠাৎ বাবুর বিয়ে হয়ে যাতে আমি ভীষণ দুঃখ পেয়েছি, ভীষণ দুঃখ। তোমার দুঃখের কাহিনী শুনতে শুনতে তারার ফুলসজ্জার আনন্দটা একেবারে মাটি হয়ে গেল। কাজেই তুমি এবার যেতে পারো। এত রাত্রে উনি যাবেন কোথায়? ও তাই তো, একটা মেয়ে মানুষ এত রাত্রে বাইরে বেরালে বিপদ হতে পারে। ঠিকই কথা, ঠিকই কথা। এত রাত্রে মেয়েটি যাবে বা কোথা? তার যে আর রাত্রি এই মেয়েটি এই বাড়িতে থাক, কাল সকালে না হয় ওর একটা কোনো ব্যবস্থা নিতে। না না না, আমাকে চলে যেতে বলবেন না, আমি যে অনেক আশা নিয়ে এখানে এসেছি। হ্যাঁ গো বাবু, ওখানে আমি যেমন তোমার চাকরানি ছিলাম, এখানেও আমি আজীবন তোমার চাকরানি হয়েই থাকতে চাই। তা কি করে সম্ভব? তাছাড়া তুমি বিবাহিতা, তোমার স্বামী নেই। সব হারিয়ে গেছে মা, সব হারিয়ে গেছে। আজ আমি একা, শুধু একা। তাই আপনাদের সবার কাছে আমি অনুরোধ করে বলছি, আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। মাগো, আপনারা আমাকে যা বলবেন আমি তাই করব, আমাকে যা খেতে দেবেন আমি তাই খাবো। শুধু দয়া করে আমাকে এই বাড়িতে আশ্রয় দিন মা, একটু আশ্রয়। কাজের লোক রাখার মতো আমাদের বিলাসটা মানায় না। না বাবু, এর জন্য একটা টাকাও মাইনে দিতে হবে না। পেটে তো কিছু দিতে হবে, তার জন্য তো মিনিমাম কিছু খরচ আছে। আমার মনে হয়, হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় ওর মনে কিছু অসৎ উদ্দেশ্য আছে। আশা উদ্দেশ্য পূরণের জন্য বিনা মাইনের চাকরি ছেড়ে এই বাড়িতে থাকতে চায়। মেঘনা, না জেনে শুনে একজন ভদ্র মহিলার নামে এই কটু মন্তব্য কথা বলতে তোমার লজ্জা লাগলো না? তোরা চুপ কর। আমি যার সহ্য করতে পারছি না নক্ষত্র। বকুল, তোমায় আমি অনুরোধ করছি, তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও।
তুমি তোমার ঘরে যাও বৌমা, ধ্রুব একটু পরে যাচ্ছে। ধ্রুব এক্ষুনি আমার সঙ্গেই যাবে। কি বললে বৌদিমণি? তুমি স্বামীর নাম মুখে আনলে কেন? স্বামীর নাম মুখে আনলে কি মুখে ফসকা পড়ে যাবে? ফসকা হয়তো পড়ে না বৌমা, কিন্তু তুমি কি জানো না মেয়েদের কাছে স্বামী হচ্ছে দেবতা, আর স্বামীর নাম ধরে ডাকতে নেই। দেবতা? স্বামীকে দেবতা বলে মনে করে এই সব মূর্খ গাইয়া মেয়ের দল। আমি হচ্ছি উচ্চ শিক্ষিতা শহরের মেয়ে, আমার কাছে স্বামী হচ্ছে বন্ধু। বাহ, বাহ, চমৎকার মামা, চমৎকার। এই তোমাদের শিক্ষার সিলেবাসে আমাদের রুচি আর শিক্ষাটাকে আপনারা পাল্টে ফেলেছ, তাই তো? তোমার মতো উচ্চ শিক্ষিতা মেয়েরা বা স্বামী হয় বন্ধু, আর বৃদ্ধ শ্বশুর শাশুড়ি হয় চাকর আর চাকরানি, তাই না বাবা? বাবা, জানিস তো বউ, আমি মৃত্যু সূর্যায় শুয়ে থেকে অনেক স্বপ্ন দেখতাম রে। আমার ধ্রুবর বিয়ে হবে, মনের মতো একটা বৌমা আনবে। আমার কথা রেখতে গিয়ে ধ্রুব বিয়ে তো করলো, কিন্তু যাকে ঘরে আনলো সে বৌমা নয়, এক বৌমা। এত বড় অপমান আমাকে! সম্মান যখন স্বেচ্ছায় পাওয়া যায় না বৌমা, সেটা আদায় করে নিতে হয়। আর আশা করি সম্মান দেওয়া এবং নেওয়ার ব্যাপারে এবার থেকে যথেষ্ট সচেতন থাকবে। এই যে বলি, এইভাবে আমাকে অপমান করা তোর লক্ষ্যে আমি তোমায় এক্ষুনি বলছি দাদা, আজ এক্ষুনি এই চাকরানি নিয়ে দাও, নইলে কিন্তু এই সংসারে অনেক অশান্তির জল বইবে। শোনো, শোনো ধরো, তোমাকে আমি 10 মিনিট সময় দিয়ে দিলাম। এর মধ্যে তুমি যদি আমার না আসো, তাহলে তোমার বাবার ওই সাদের বৌমা, সে বৌমা নয়, সত্যিকারের বৌমা হয়ে পড়বে। বলবা তুমি চুপ করে থাকবে? তুমি কি কোনো কথাই বলবে না? বলার ভাষা যে আমার সব হারিয়ে গেছে। প্রত্যেকবার ভাবে আমি শুদ্ধ হয়ে গেছে আমার ওই বাক শক্তি, তাই তো আমার সেই বোমা মন না বলার অত্যন্ত শক্তিকে, বেদনাকে টুকরে টুকরে কাঁদছে। তুমি তোমার পরিচর্যা করে যাও। তুমি অনেক কথা বলছো বকুল, আমিও বলছি বড়দা বাবু, তুমি পুরো সজ্জার ঘরে যাও। দেরি হয়ে আবার হয়তো বৌদিমণি রেগে উঠবে, আবার হয়তো তোমাকে অপমান করে ফেলবে। তুমি আর দেরি না করে বড়দা বাবু, তুমি পুরো সজ্জার ঘরে যাও। বড়দা বাবু, তুমি পুরো সজ্জার ঘরে যাও। আমি চলি বড়দা বাবু, আমি চলি, তুমি পুরো সজ্জার ঘরে যাও। তার মনের সঙ্গে আমার কোনো মনের মিল নেই, যার চৈত্রের সঙ্গে আমার কোনো চৈত্রের মিল নেই, তাকে আমি স্ত্রীর মর্যাদা দিলেও স্ত্রীর মর্যাদা দেওয়া সম্ভব নয়। ঠিক বলেছ বড়দা, আমরা জানলো, কিন্তু আমি তো জানি। তাই সব জেনে শুনে আমি তোমাকে একটাই কথা বলে যাচ্ছি, তুমি সিদ্ধান্ত নাও কাকে তুমি আপন করে নেবে। ওই অগ্নির সাক্ষী স্ত্রীকে নয় ভালোবাসো। পরিণত
তুমি চুপ করো। বকুল, বকুল, আমি মহা অন্যায় করেছি। নির্মম নিষ্ঠুরের মতো আমি তোমার ভালোবাসাকে খুন করেছি, কিন্তু তুমি আমায় অভিশাপ দাও বকুল, তুমি আমায় অভিশাপ দাও, অভিশাপ দাও। ছি, আমার কথা বলতে নেই গো, আমার কথা বলতে নেই। তুমি যাও, তুমি এখন যাও। তোমার স্ত্রী তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। ওগো, আছে তোমার ফুল সজ্জা। হে, তুমি কি বলছো বকুল? নিজের স্বামীকে তুমি অন্যের হাতে তুলে দিতে তোমার একটু কি দ্বিধাবোধ করছে না? তুমি যে আমার স্বামী, তাই স্বামীর শুভ কাজে স্ত্রীর সম্মতি দেওয়াই তো কর্তব্য। বকুল, তুমি যাও গো। তুমি কিচ্ছু ভেবো না। আমার আর তোমার সম্পর্ক স্বয়ং ঈশ্বর ছাড়া আর কেউ কোনোদিন জানতে পারবে না গো। কেউ কোনোদিন জানতে পারবে না। তুমি যাও, তুমি এখন যাও। আমি সারা জীবন তোমার চাকরানি হয়ে থাকবো। তুমি যাও গো, তুমি যাও। না বকুল, না। তোমাকে ছেড়ে আমি কোনোদিন ওই বিউটির কাছে যাব না। ওগো, আমার মাথার দিব্যি তোমার দুটো পায়ে পড়ি, আমার কথা রাখো। তুমি যাও, তুমি যাও। তবে তাই হোক, তোমার এই চোখের জল দিয়ে লেখা হোক আমার জীবনের এক নতুন ইতিহাস। তোমার ওই ব্যর্থ জীবনের হাহাকার হোক আমার এই ফুলসজ্জা ছাড়াই। আর তোমার বুক কাটা হোক, কান্না শুরু হোক আমার ফুলসজ্জা ছাড়াই। কি খেলা খেললে থাকো। ওই যদি তুমি আমাকে দিয়েছিলে, তাহলে কেন দিয়েছিলে? মৃত্যু সুখের আশা। বলো কেন, কেন, কেন? কি আমি কাঁদছি কেন? না না, আমার এই শ্বশুরের দিকে তো স্বর্গ, সেই স্বর্গে চোখের জল ফেলেছে। এই সংসারে অমঙ্গল হবে। না না, ওগো করোনা তুমি আমাকে যত দুঃখ কষ্ট দাও না কেন থাকো, আমি যেন শত দুঃখ কষ্ট সহ্য করতে পারি। থাকো, সহ্য করতে পারি। কোথায় গেলি রে বাবা? আমার যে ভেতর থেকে স্পষ্ট বাবা ডাক শুনতে পেলাম, তবে কি আমাকে আসতে দেখে তুই কাছে কোথায় লুকিয়ে পড়লি? আবার চলে অবাক করতে এখনই হয়তো পেছন দিকে ছুটে এসে আমার গলা জড়িয়ে ধরে খিলখিল করে হেসে উঠে বলবে, আমি বড় ধরে বলবে, ভাবছো বাবা? কোথায় দিদি? বাবা, বাবা, আর বড় ভুল হয়ে গেছিল মা। বকুলের কথা ভাবতে ভাবতে আমি যেন আমার ব্যাহের জ্ঞানটুকু হারিয়ে ফেলেছি রে মা। তাই তো সায়রে স্বপনে স্পষ্ট শুনতে পাই আমার বকুলের কণ্ঠস্বর, আর মুখের সামনে আমি আর মনে ভেসে ওঠে বকুলের মনের মুখ খারাপ। তুমি অযথা দিদির কথা চিন্তা করছো বাবা। দিদি সেখানে ভালোই আছে। আজ 7 দিন
বকুলের কোনো সন্ধান পেলাম না। মেয়েটা যে কেমন আছে, কিভাবে আছে, তা ঈশ্বরই জানে। আমি বলছি বাবা, দিদি নিশ্চয়ই ভালো আছে। তার শ্বশুরবাড়ির লোকজনেরা যদি তাকে মেনে না নিত, তাহলে তো দিদি কবে ফিরে আসতো বাবা। শিশিমা, বকুল আমার ভালো আছে। ওরা সবাই ওকে যথাযোগ্য মর্যাদায় বরণ করে নিয়েছে। হ্যাঁ, এনেই তো ভূপুরের মতো আদর্শবান সন্তানের বাবা মা কখনো নিদূর হতে পারে না। বাবা, আমার কি ভয় হয়েছে? নিন্দুকেরা হয়তো ভূপুরের নামে মিথ্যে অপবাদে নিগাই এলে ওকে বেশ করে বকে দিত মা। নিমাইদার কি দোষ বাবা? সে যা শুনেছে তাই তো বলেছে বাবা। নিমাইয়ের কোনো দোষ নেই, সে যা শুনেছে তাই তো বলেছে। আমি বরং এক কাজ করি, না হয় আজ একবার আমি বকুলকে দেখে আসি। আগে যাবে বাবা। হ্যাঁ মা, যাবার সময় মেয়েটাকে আমি কোনো কিছু দিতে পারিনি। আরে মা, আজই যাবো। কতদিন মেয়েটাকে দেখিনি, বড় বকুলকে দেখার জন্য মনটা আমার বড় ছটফট করছে। আচ্ছা, এরপর মেয়েটা কি মেয়ে জামাই একসঙ্গে আনতে হয়। আমি না হয় বড় আজই ওদের নিয়ে আসবো। কি হলো বাবা? কি হলো? একখানা শাড়ি আর দুপুরের জন্য একখানা সস্তা পাঞ্জাবি নিয়ে যেতে না পারি, আমি যে ভীষণ ছোট্ট হয়ে যাবো রে মা, ভীষণ ছোট্ট হয়ে যাবো। আমি বলছিলাম কি বাবা, মায়ের ওই সোনার বালা জোড়া দুটো বিক্রি করে না হয়। কিন্তু তার সেই সম্মান সিদ্ধি তবু আমি মুছে ফেলতে চাই না। তাই ভালো বাবা। তবে আমি একটা কথা বলছিলাম বাবা, আজ না পারলেও দিদি জামাইবাবু বাড়ি যাওয়ার সময় তুমি যদি তাদেরকে নতুন জামা কাপড় পরিয়ে পাঠাও, হাতে দুটো দিন সময় পেলে তুমি ঠিক টাকা জোগাড় করে নিতে পারবে বাবা। ঠিক বলেছিস মা, দুটো দিন হাতে পেলে আমি টাকা ঠিক জোগাড় করে নেব। তাহলে আমি বেড়াচ্ছি রে মা, সম্ভব হলে কালে আমি ওদের সঙ্গে করে নিয়ে আসবো। কাল যেন তুই আগে থেকে রান্না করে রাখিস, আর সেই রান্না আমি, পুত্র, তুই, দিদি সবাই একসঙ্গে খাবো। খুব আনন্দ হবে বাবা, খুব আনন্দ হবে, খুব আনন্দ হবে। না 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 না, ধ্রুপদা নয়, এখন তো সম্পূর্ণ আমার জামাইবাবু। তাই জামাইবাবু এলে আমি তাকে বলবো, আপনার নাচ পরে দেখালেও চলবে। বেশ, তাহলে একটি ক্লাসিক্যাল উচ্চারণ সঙ্গে শোনাবো। বেশ, আমি থামলাম। আপনি তাহলে আপনার বাবাকে ডাকুন। আমার বিয়ের আলোচনা হয়ে যাক। বিয়ের আলোচনা? হ্যাঁ, বিয়ের আলোচনা ঘটে। যোগাযোগ থেকে ছাত্রতলা পর্যন্ত। বাবা, দেখুন দেখুন বাবা, দেখুন দেখুন। বাবা, বাবা এখন বাড়িতে নেই। নেই মানে? এ বাবা, আগে বলবেন তো। কি বললেন? আগে বলুন আপনাকে আমার পছন্দ হয়েছে কিনা। আপনাকে আমার পছন্দ হবে না? আমি সুদর্শন, সুস্বাস্থ্যবান একটা পুরুষ বলে কথা। আপনার কথাগুলো দেখছি ভীষণ মিষ্টি। মানে তাই নাকি? এবং আপনিও না, মানে তুমিও না, খুব মিষ্টি। মানে
সত্যি বলছো চুনা বাবু, আমি চাকরি পাবো? হবে তো, হবে কি না অপরবার মারবে। তো আমি লিখিত বসকে আমি বলে আসেছে, বস বলেছে ইন্টারভিউ যদি পাস করতে পারলে তোমার চাকরিটা হয়ে যাবে। তো বলছো চাপা, চাকরি পাওয়ার সমস্ত দায়িত্ব আমার। বাবা যদি চাকরি করতে আপত্তি করে? না না, বাবাকে যেমন করে হোক রাজি করিয়ে এই চাকরিটা আমাকে নিতেই হবে। কি বলবে চাপা? না মানে, আচ্ছা নক্ষত্রদা, আমি যদি কোনোদিন চাকরি পাই? তোমার জীবনের রং হয়তো আরো নতুন করে বদলে যাবে। আর কোনো নতুন শিল্পী হয়তো কত সুন্দর করে রাঙাবে তোমার মনের আকাশ। আর সেই আকাশ থেকে এই নক্ষত্র একটু একটু করে দূরে মিলে যাবে। না নক্ষত্রদা, আমার মনের আকাশে শুধু একটি তারা উঠেছে, সেটা হলো নক্ষত্র। কিন্তু সে তোমার মনে হয় না এই যদি আজকের দিনে এই নারীরা পুরুষের সমান ভাবে পাল্লা দিচ্ছে, তবে আমার সম্পূর্ণ আলেনা। তাই জেনে প্রীতি ভালোবাসা সোনারে তাদের সোনার সংসার সেই ক্রান্ত যখন ঘরে ফিরে আসবে, নারীরা তার প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে সেই ক্রান্তিকে দূর করবে। আমার অন্যায় হয়ে গেছে নক্ষত্রদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমার প্রিয় ভুল হতে পারে, কিন্তু অন্যায় হতে পারে না। আচ্ছা চাপা, আজ যে তোমাদের বাড়িতে আমি হঠাৎ গেলাম, তুমি তো আমাকে একবার জিজ্ঞাসা করলে। সত্যি তো, আজ তোমাদের বাড়িতে তোমার দাদা বৌদিকে নিয়ে আনন্দের হাট বসেছে। আর সেই হাসির হাট ছেড়ে এই দীপান্তরের কান্না ভরা মাঠে তুমি কেন এসেছো নক্ষত্রদা? এসেছি তোমার বাবার সঙ্গে দেখা করতে। কিন্তু কিন্তু বাবা তো বাড়িতে নেই। আজ এসে তার মেয়ে জামাইকে আনতে তোমাদের বাড়িতে গেছে নক্ষত্রদা। সে কি? তোমার বাবা আমাদের বাড়িতে গেছে, সেটি ব্যায়াম অনর্থ হয়ে যাবে। অনর্থ হবে? এখন বলবার সময় নেই চাপা, আমি যাই আগে তোমার বাবাকে অপমানের হাত থেকে রক্ষা করি, তারপর এসে আমি তোমাকে সব কথা খুলে বলবো। চলি শুনবো। যাই ভাগ্যে সোহরা আমার দিয়ে যাবার সময় দরজাটা খুলে দিয়ে গেছিল, সেই সুযোগে আমি বদ্ধ ঘরটার থেকে পালিয়ে এসেছি। এবার যেমন করে হোক ওদের দৃষ্টি এড়িয়ে আমি নরককুণ্ড থেকে আমাকে পালাতে হবে। তৈরি যে ওরা বাঁচতে দেবে না, কিন্তু কোন দিকে পালায়? ওই সদর দরজা দিয়ে গেলে যদি কারণ দরজা পড়ে, না না, তোর জন্য তো সদর দরজা খোলা আছে। ওই দরজা দিয়ে দাদা দাদা রে, তোর চিনতে না পারি, তাই তোকে আমি পথ দেখাতে গেলাম। এখন বল তুই কোন পথে এগোতে চাস? জীবনের পথে না মরণের পথে? তার মানে তুই যদি আমার কথা মেনে নিয়ে তোর নামে আমি সুখ হাসি আর আনন্দে আর তোর যদি সম্পত্তির মহে তুই আমাকে যদি অগ্রাহ্য করিস, তোকে আমি মৃত্যুর ভয়ে ভীত হয়ে আমি আমার সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে আমি পথে পথে দিকে ধরে ঘুরে বেড়াবো। তোদের ভিখারি নয় বাংলার, তোকে আমি আমার নিজের থেকেও অনেক বেশি সুখে রাখবো। তুই যে আমার নিজের ভাই, আমার তো কিছু কষ্ট হবে। আমি তোমার ভাই, আমি কষ্ট পেলে
কিন্তু দাদা, আমার মনে হচ্ছিল তোমার বোন, সেই তোমার বোনকে নিজের হাতে তুমি গলা টিপে খুন করেছো। কই, কোথায় কই? তখন তোমাকে একটু কষ্ট হয়নি? তবে কি করে? সেদিন যে আমি অতিরিক্ত নেশায় আজন্য ছিলাম, সেই নেশার ঘরে তখন যে আমি কি করেছি আমি নিজেই জানি না। দেখতে না, বেঁচে থাকলে সেই যে পৈতৃক সম্পত্তি একটা যে বড় অংশ পেয়ে যেত, তাই তুমি সম্পূর্ণ নিশ্চয় মস্তিকে তুমি মনাকে খুন করেছো। আমাকে তুমি এই করে থাক। আর আমি লং প্রবিশ্বাসকে চ্যালেঞ্জ করে বলছি, যাই প্রকারই হোক তোর নামের সম্পত্তি আমি ছিনিয়ে নেব। এখানে পাগলামো করছে, আর তোরা কিনা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছি। ওর ঘরের দরজা বাহির থেকে বন্ধ ছিল, তাহলে বাইরে এলো কি করে? নিশ্চয় নিশ্চয় কে দরজা খুলে দিয়েছে। এ বলো, কে তোর ঘরের দরজা খুলে দিয়েছে? একটা ভূত এসে আমার দরজা খুলে দিয়েছে। এই পাগলা! তোর তোর পাগলামো সহ্য করার মতো ধৈর্য আর আমার নেই। এনে পাঁচ বছরের মতো এই দলিলটাতে একটা সই করে দে, তারপর সেখানে বেড়াতে চলে যাবি। সত্যি বলেছে। শুধু তাই নয় গঙ্গর, আমি তোকে কথা দিচ্ছি, আজ তুই আমি তখন অনেক বড় লোক হয়ে যাব। আমার মাথাটা একেবারে আকাশে ঠেকে যাবে। দুটো হাতের একটা হাত হিমালয়ে আর একটা কন্যাকুমারী পর্যন্ত পৌঁছে যাবে। এত সহজ কথা না। হ্যাঁ দাদা, এত সহজ কথা না, আমি এতদিন বুঝতেই পারিনি। তাই তো আমার এই অবস্থা। আর আমি একটা সই, মাত্র একটা সই, একটা সই যেমন অনেক সুখ, অনেক আনন্দ এনে দেবে, আর এনে দেবে বড় রকম আর বড় সুযোগ। এই যে আমি করছি। এত বড় দুঃসাহস, বিশাল আমার গলে ছিঁড়ে ফেলি। কেন ছিড়ব না দাদা? আমি তো সে তো নির্বোধ নই,
সইতে পারছি না। তোমার দাদা আমার আসার আকাঙ্ক্ষার ফিরে ফিরলে ওই মন্ডল তবু আমি চিরমুক্তি দিয়ে নেব। কিন্তু কিন্তু কিভাবে মিলবে আমার সেই আকাঙ্ক্ষার খিদে? কেন আমি মেটাবো? আমি মেটাবো বলছি। আকাশ পুরো দুর্বল নক্ষত্রের সঙ্গী সাধনী স্ত্রী হঠাৎ কৌশিক ঠাট্টা করো না। তোমার প্রেমকে প্রত্যাখ্যান করে আমি অনেক দুঃখিত। ওই ধ্রুব গাঙ্গুলি একটা রক্ত মাংস মানুষ নয়, ও হচ্ছে একটা পাথর। আর ওই পাথরটাকে ভেঙে চৌচির করে দিতে আমি চাই তোমার সাহায্য। আমি তোমাকে সাহায্য করার জন্য অনেক দেরি ডার্লিং। কিন্তু কিন্তু কিভাবে তোমাকে সাহায্য করবো বলো? নয় কৌশিক, এখানে নয়, একেবারে নিরালায় একান্তে। বিউটি ভাবছো কি কৌশিক? ধরো আমার হাত। এবার দেখো তুমি সব থেকে আমি নরকে ডুব দিয়েছি। এবার দেখো তুমি আমাকে আরো কত নিচে নামাতে পারো। তারপর থেকে আমি যেমন কেমন হয়ে গেছি, কোনো কাজে মন লাগছে না। চাকরানি হলো মেয়েটা দেখতে ভারী সুন্দর, তার চেয়েও সুন্দর দেহখানা, চোখ দুটো যেন সালা চুম্বক। আর মোচাকটাকে যদি একবার সামনে পেতাম, কিন্তু কিভাবে কিভাবে তাকে সামনে পেবো? আহ পেয়েছি পেয়েছি। এই, কি আছিস? বকুলকে দিয়ে এক গ্লাস জল পাঠিয়ে দে তো। জলের গ্লাস হাতে নিয়ে বকুল আসবে আমার কাছে, আরো কাছে। তারপর যখন নাগালের মধ্যে চলে আসবে, তখন আমি তাকে এমনি করে চাইছিলাম মোটে আমার না বিশাল চেষ্টা পেয়েছে। তুমি কিসের চেষ্টা মেটাতে পারবে বকুল? এই জলটা খেয়ে নাও, তবে তোমার তেষ্টা মিটে যাবে। হাতের কাছে এই তরলমে থাকতে শুধু গ্লাসের জলে কি চেষ্টা মেটে সুন্দরী? তোমার হাতটা তো বড় নরম, বুকটা নিশ্চয় এর চেয়েও। এত নোংরা তোমার মন। কিছু কিছু নরমের মাঝে কিন্তু আনন্দের আস্বাদ পাওয়া যায় বকুল। আমি জানি তোমার মতো স্বামীত্ব প্রত্যেকটা নারীর বুকে জমে আছে অসংখ্য ক্ষুধার জ্বালা। আর সেই জ্বালা মেটাতে তুমি রোজ আমার ঘরে এসো। আমার ঘরে এসো। তুমি তুমি এসেছো বৌদি? তুমি আর নালে এতক্ষণ হয়তো নষ্ট মেয়েটা আমাকে। কি আর বলবো বৌদি, বলতে লজ্জার মাথাটা নত হয়ে আসছে। আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি আজ ওর কারণে অকারণে
সব বোঝো না বোঝার ভান করে থাকি। মেজু বাবু, এই ছোট লোকের মেয়ে, আজ আমার জল দিতে এসে হঠাৎ অশ্লীল ইঙ্গিত করে বসলো। মেজু বাবু, আমাকে দেখে আমি রাজি না হতে ও আমাকে দু হাতে এই বাড়ি থেকে তাড়াবো। ওরা দোষ কোথায় বলো? আসল দোষ হচ্ছে আর আপনার আপনার অপদান কোথায়? আরে রাঙাদা। এই ঠাকুরপো, ও হচ্ছে আমার রাঙাদা। আরে রাঙাদা মনে মনে বলে কি হবে? ও আমার মায়ের পেটের ভাই। এবারে নিজে রাঙাদা। বুঝলাম, কিন্তু বর্তমান আজকের দিনে উনি আমাকে অক্ষম অপরাধ বলে ঠাট্টা করলেন কেন? ওটাই আমার স্বভাব। যত অপ্রিয় কোথায় হোক না কেন, কারো মুখের উপর সত্য ছাড়া মিথ্যা কথা আমি কখনো বলতে পারি না। কি হলো? কি হলো ঠাকুরপো? তুমি ওইখানে দাঁড়িয়ে আছো যে, রাঙাদার কথার কোনো জবাব দিচ্ছ না? বলি তুমি বুঝতে কিছু চাইছো না বুঝতে পারছো না বলো তো? আমি বুঝতে পারছি না রামার কথা, আমি একটাও বুঝতে পারছি না। বোকা, আপনি ভীষণ বোকা ভাই। আমি তো শুনেছিলাম আপনি আপনি নাকি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ল পাস করেছে। হ্যাঁ হ্যাঁ করেছিলাম। আপনি দেখতে চাইলে আমি সার্টিফিকেট নিয়ে এসে আপনাকে দেখাতে পারি। কোনো দরকার নেই। আমি দেখতে চাই আপনার আপনার কর্মদক্ষতা। তার মানে মানেটা মুখে বলবো না, কলকাতায় আমার অফিসে গেলে সেখানে জানতে পারবে। My sweet sister beauty, বলো দাদা। ওই তোর মজাও ঠাকুরপোকে আমার কলকাতার অফিসে পাঠিয়ে দিবি। সেখানে আমার হিসাব নিকাশ চুকিয়ে নেব। ঠিক আছে দাদা। চলি, গুডবাই। রাঙাবাবু! আরে আমার রাঙাবাবু রাঙাবাবু বলে
ভাষায় বলে যাবে, তার চাল চলন কথাবার্তা নিয়ে বিদ্রুপ করবে, এটা কিন্তু ভারী অন্যায়। চমৎকার চমৎকার, তোমার মনে ছিল তো এখন অনেক বড় হয়ে গেছে মমতা, অনেক জ্ঞান অর্জন করে ফেলেছে, তাই তো মায়ের প্রতিবাদ করতে শিখেছে। করবই তো। বৌদি শহরে মেয়ে, ছোট থেকে শহরে শিক্ষায় দীক্ষায় মানুষ হয়েছে, সে শিক্ষা রুচিকে তোমরা সবসময় প্রমাণ করলে এ আমি কিছুতেই মেনে নেব না। এই, ঠিক ঠিক তোর মতোই আমিও একটা কথা বলতে চাই। আমি জীবিত থাকতে